বিনিয়োগ আকর্ষণে 2 দশক পর নতুন ভিসা নীতি প্রণয়ন করছে সরকার, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন। প্রাথমিকের 36,000 শিক্ষক নিয়োগে বাধা নেই, উচ্চ আদালতের রায়। নির্বাচনে অংশ নিতে ছাড়তে হবে চাকরি, বলেন শিক্ষামন্ত্রী। জুলাই আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। গেল 24 ঘন্টায় হামে আরও 5 শিশুর মৃত্যু। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। বিনিয়োগ ও পর্যটন আকর্ষণে 20 বছর পর নতুন ভিসা নীতি প্রণয়ন করছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার 11তম বৈঠকে ভিসা নীতি 2026-এর অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। এ সময় তিনি বলেন, ভিসা নীতি সহজ করার বিষয় মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। কার্যকর করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এর ভেতরে স্বরাষ্ট্র, পর্যটন ও বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে। এর আগে 2006 সালে ভিসা নীতি তৈরি করা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। এদিকে নজরুল চেতনা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের 64 জেলায় আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের অনুষ্ঠানের উদ্বোধনীতে একথা বলেন প্রধানমন্ত্রী। জানান, নানা আয়োজনের মাধ্যমে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে বছর জুড়ে নজরুল বর্ষ পালন করা জরুরি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, জাতীয় কবির নাতনি খিলখিল গাজী সহ সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিপ্লব বিদ্রোহ, রণসঙ্গীত, ইসলামী মূল্যবোধের গান, ভজন কীর্তন, শ্যামা সঙ্গীত, প্রেম, প্রকৃতি ও মানবিক মূল্যবোধ সহ সকল ক্ষেত্রেই নজরুল জাতিকে সমৃদ্ধ করেছেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। নজরুল বর্ষ উদযাপন কমিটির মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করার তাগিদ দেন সরকার প্রধান। তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিসরে আরো বিস্তৃতভাবে প্রচারের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। আসুন এই সুযোগটিকে কাজে লাগিয়ে সারা দেশে নজরুল বিশেষজ্ঞ তথা নজরুল প্রেমীদের নিয়ে গঠিত নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির মাধ্যমে দেশের সকল জেলা, উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। জাতীয় কবির সাহিত্য সঙ্গীতের বহু ভাষিক অনুবাদ ও গবেষণা বিশ্ব অঙ্গনে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে বিভেদ মোকাবেলা করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে।
শুধু মানুষেরই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। পরে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ 2026-2027 বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, অন্য কোনো ইস্যু তাদের ভাবনার বিষয় নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল হয়েছে দাবি করে তিনি বলেন, সফরে দুই দেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। Tister project is Bangladesh project. China cooperation is at the request of Bangladesh side. Why we need a very sound feasibility study this project. So that is the pure purpose from our side. You mentioned about other elements. It's not in our consideration. So China will proceed as long as Bangladesh wish. So that is the position from our side. দেশ জুড়ে 9 শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় সন্তোষ জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এবার নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,70,583 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,697 এবং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান 9,439টি। আরও জানাচ্ছেন নৌশা ফেরদৌস। দেশ জুড়ে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট 2,697টি পরীক্ষা কেন্দ্রের সবগুলোকেই সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 12,70,583 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। যতটুকু তার আছে প্রিপারেশন মোটামুটি ভালোই। আমাদের প্রত্যাশা হলো যে সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা তারা দিতে পারে। এবার হলো একটা সমস্যা হলো যে আবার পরীক্ষার মাঝে গ্যাপটা কম। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 2025 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,55,398 জন। 2026 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় 10,69,714 জনে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 2025 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 86,102 জন। আর 2026 সালে পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় 92,905 জনে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2025 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,09,611 জন। 2026 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা হয় 1,07,964 জন। এবার কারিগরিতে পরীক্ষার্থী কমেছে 1,647 জন। চলতি বছরেই প্রথম 9টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে, আর এতে যথাযথ মূল্যায়ন হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। আমার মতে ভালো হয়েছে, সবার সাম্য বজায় থাকবে। ফলাফলের ক্ষেত্রে তো সবাইকে সব বোর্ড থেকেই মূল্যায়ন করা হবে। সরকারের এই অভিন্ন প্রশ্নে স্বস্তি জানিয়েছেন অভিভাবকরাও। শিক্ষাক্ষেত্রে সরকারের নেয়া এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মূল্যায়নে ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা। বই তো আমরা সারা বাংলাদেশে একটাই পড়ি, অভিন্ন প্রশ্ন একই প্রশ্ন হয়ে পরীক্ষা ভালো তো। অনেক বোর্ডে দেখা যাইতো যে অনেক শিক্ষার্থীরা অনেক বৈষম্যের শিকার হতো। যে পদক্ষেপগুলো নিয়েছে এবার শিক্ষামন্ত্রী, ভালো লাগছে। যেমন এসএসসিটা আগায় নিয়ে আসছে। এই সিস্টেমটা আসলে খুবই বেনিফিশিয়াল টু দ্য স্টুডেন্টস এন্ড টিচার্স। পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 36,000-এর বেশি প্রধান শিক্ষক নিয়োগের জট খুলেছে।
সেই সঙ্গে পরবর্তীতে প্রাথমিকে ৩৮,০০০-এর বেশি সহকারী শিক্ষক নিয়োগ সম্ভব হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই প্রাথমিকের শিক্ষক নিয়োগের জটিলতা কেটে গেল। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে 20% সরাসরি নিয়োগ ও 80% সহকারী শিক্ষকদের থেকে পদোন্নতির মাধ্যমে পদায়নের সিদ্ধান্ত নেয় সরকার। 2013 সালের ওই নিয়োগ বিধির পরে 2017 সালে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক। এরপর আটকে যায় প্রধান শিক্ষক নিয়োগ। 2019 সালে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিলে আপিল করে সরকার। এই জটিলতায় 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকই প্রধান শিক্ষক শূন্য হয়ে পড়ে। দীর্ঘ 9 বছর ওই রিটের নিষ্পত্তি করল আদালত। কেটে গেল নিয়োগ জটিলতা। এবারও 36,000-এর বেশি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। এই নিয়োগ সম্পূর্ণ হলে 38,400-র বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন, এবং ইমিডিয়েটলি তারা রিজলভ করার জন্য গত সপ্তাহে তারা ডেট দিয়ে দেন, আজকে জুলাই মাসের 2 তারিখে, এবং অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এ সময় উপস্থিত অ্যাটর্নি জেনারেল জানান, এর ফলে নিয়োগের জট কেটে গেছে। হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল 2013 সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং করতে যে আইনি বাধা ছিল, সেই বাধাটি অপসারিত হয়ে গেল চূড়ান্তভাবে। তবে এনটিআরসি সহ বেশ কিছু ক্ষেত্রে এখনো আইনি জটিলতা রয়েছে, তা নিরসনের অপেক্ষায় সরকার। এই যে একটা স্ট্যাগন্যান্ট অবস্থা ছিল, এই স্ট্যাগন্যান্ট অবস্থার যে অপসারণ করা গেল, এটা একটা স্বস্তির বিষয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। তিনি বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছেড়ে দিতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শিক্ষায় জিডিপি 2% দিয়েছে, পরবর্তীতে 5% দেওয়ার কথা বলেছেন। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, দেশের শিক্ষা খাতকে এগিয়ে নিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী যে ম্যানিফেস্টো রয়েছে, সেটাকে কীভাবে বাস্তবায়ন করতে পারবো এবং সবাই এক হয়ে কীভাবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কারকে বাস্তবায়ন করা। এবং আমরা বিশ্বাস করি, যদি আমরা সবাই একযোগে কাজ করি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আগামীর বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে যাব যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে, শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে হলে তারা যেন চাকরির থেকে ছেড়ে যায়, এবং এই শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থার জন্য, শিক্ষকের উন্নয়নের জন্য আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি, এগুলো যেন প্রপারলি হয় এবং আমরা যেন আগামী দিনে সুন্দর জাতি গঠন করতে পারি, যে প্রত্যয় নিয়ে আজকে প্রধানমন্ত্রী তিনি এগিয়ে যাচ্ছেন। জুলাই আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে উল্লেখ করে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুদ রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। রাজীব আহমেদের প্রতিবেদন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সঙ্গে থাকবেন বলে জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী
ডাক্তার জুবাইদা রহমান আগামী 10 তারিখে এখানে আসবেন। এই কলেজের ছাত্রী হিসাবে ওনার প্রথম পদার্পণ হবে ঢাকা মেডিকেল প্রতিষ্ঠা দিবসে। সাথে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবেলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সমন্বিত একটা প্রচেষ্টা ডিসি, ইউএনও, সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ইউএইচএফও, ডাক্তার সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক সেবাটা দেওয়ার জন্য আমরা অলরেডি উপজেলা লেভেল পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল পাঠিয়ে দিয়েছি এবং আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমাদের ডাক্তার আগামী শুক্রবার দিন আমাদের মসজিদের জুম্মার পরে খতিবরা পর্যন্ত দিবে, জ্বর হওয়ার সাথে সাথে উপজেলা হাসপাতালে নিয়ে যেতে। দেশে সব ধরনের ভ্যাকসিন, রিয়েজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়লে ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সকল ভ্যাকসিন, সকল রিয়েজেন্ট এই প্রায় 4 মাসে আমরা পর্যাপ্ত পরিমাণে স্টক করে ফেলছি। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1119 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে এই রোগের উপসর্গে মৃত্যু হয়েছে 631 জনের। এ সময়ে 12,286 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1528 টাকা। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম প্রতি লিটারে 86 টাকা 93 পয়সা থেকে কমিয়ে 74 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এর চেয়ারম্যান জালাল আহমেদ। ঘোষিত নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ও জাহাজ ভাড়া কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে BERC। প্রকল্পের প্রয়োজনে পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেল মন্ত্রী রবিউল আলম। বলেন, এর ফলে সেতুর নিরাপত্তা ঝুঁকি নেই। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর মধ্যে 16.76 কিলোমিটারের মধ্যে 14 কিলোমিটার অংশের অস্থায়ী ভরাট অপসারণ করা হয়েছে। বর্তমানে প্রায় 2.34 কিলোমিটার অংশের কাজ বাকি রয়েছে। মাটি কাটা হয়েছে এবং মাটি কাটা হয়েছে প্রয়োজনীয় মাটি কাটা হয়েছে, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 16.76 কিলোমিটার ঢাকা থেকে নালা পর্যন্ত এই ভাড়াটা। এটা যখন নির্মাণ করতে হয়েছে তখন এখানে জলাভূমির মতো ছিল। খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সংস্থাটি বলছে, খসড়া আইনটি পাশ হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এটি তখন পরিণত হবে নির্বাহী বিভাগের একটি ছোট জগন্নাথ প্রতিষ্ঠানে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন TIB নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পর্যালোচনা ও সুপারিশ বিষয়ে সংবাদ সম্মেলন করে TIB। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্বল ভিত্তি তৈরি করে রাখা হয়েছে অনেক ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে। মানবাধিকার সুরক্ষায় একটি স্বাধীন ও কার্যকর কমিশন গঠনের জনপ্রত্যাশা দীর্ঘদিনের, কিন্তু সরকারের প্রস্তাবিত নতুন খসড়া আইনটি সেই প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী বলে দাবি করেছে TIB। সংস্থাটি বলছে, খসড়া আইনের বেশ কিছু ধারায় কমিশনের স্বকীয়তা ঝুঁকির মুখে পড়বে। জাতীয় মানবাধিকার অধ্যাদেশ 2025 যেটি, সেটি ছিল মোটামুটিভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। অনেকেরই ধারণা ছিল যে বাংলাদেশের অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করে যদি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের মৌলিক অধিকারগুলো সুরক্ষার মতো পথে বাংলাদেশের অগ্রগতির সম্ভাবনা হবে।
নতুন খসড়ায় মানবাধিকার কমিশনকে কোনো মন্ত্রণালয় বা বিভাগের বাইরে রেখে স্বাধীন সত্তা হিসেবে প্রতিষ্ঠার বিধান বাতিল করা হচ্ছে। আইনটি এই অবস্থায় প্রণয়ন হলে আন্তর্জাতিক মানদণ্ড ব্যাহত হবে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক। কমিশনটি অধ্যাদেশ অনুযায়ী হওয়ার কথা ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। নতুন প্রস্তাবনায় বা খসড়ায় সেই বিষয়টি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে সুযোগ রাখা হয়েছে যে এই কমিশনটি আসলে সরকারের এক বা একাধিক মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীন থাকবে। এটি আমরা অগ্রহণযোগ্য মনে করি। তিনি বলেন, কমিশনার নিয়োগের বাছাই কমিটিতে মন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য রাখার ফলে রাজনৈতিক প্রভাবের পথ সুগম হবে। বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছিল, সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ বাছাই কমিটির একটা সুযোগ ছিল। সেটিকে তার মধ্যে এখন স্পিকার, 2 জন মন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সদস্য যুক্ত করে এই কমিটিটির নিরপেক্ষতা সম্পূর্ণভাবে কর্ম করার ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। এটি আমরা মনে করি ষড়যন্ত্রমূলক। জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশে একটি ব্যতিক্রমী সুযোগ সৃষ্টি হয়েছে, যাকে কাজে লাগিয়ে সরকারের নিয়ন্ত্রণহীন মানবাধিকার কমিশন আইন করা জরুরি বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা সম্ভব হবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও তার মিত্রদের উপর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর ও দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে এক বার্তায় এ সতর্কতা জারি করেন দেশটির সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি জানান, শত্রুর যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে ইরান কঠোর প্রতিরোধ গড়তে সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির প্রতি সশস্ত্র বাহিনীর আনুগত্যের ঘোষণা দেন তিনি। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2295 জনে। আহত হয়েছেন 1000-এরও বেশি, আর নিখোঁজ রয়েছেন এখনও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির অন্তর্বর্তী সরকার বলছে এই বিপর্যয় গোটা জাতিকে গভীরভাবে শোকাহত করেছে। MR শাহিনের প্রতিবেদন। গেল সপ্তাহে ভেনেজুয়েলায় পরপর আঘাত হানে 2টি শক্তিশালী ভূমিকম্প, যার সর্বোচ্চ মাত্রা ছিল 7.5। আকস্মিক এ ভূমিকম্পে বাড়ছেই লাশের সারি, বাড়ছে মানবিক সংকট। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কারাকাসের উপকূলীয় শহর লা গুয়াইরায়। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2295 জনে। আহত 11,000-এরও বেশি মানুষ। নিখোঁজের সংখ্যা 50,000-এরও বেশি। তবে হতাশার মধ্যেও মিলছে আশার খবর। ভূমিকম্পের 6 দিন পর গেল ধ্বংসস্তূপের নিচ থেকে 3 বছর বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্পেনের একটি উদ্ধারকারী দলের সমন্বয়কারী হেভিয়েস রুদেস জানান, এখন আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। এদিকে ত্রাণ সংগ্রহে ক্রমেই দীর্ঘ হচ্ছে মানুষের সারি। তবে ত্রাণ ব্যবস্থাপনায় চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে গ্রেপ্তার হয়েছে 4 পুলিশ সদস্য। ভুক্তভোগীরা বলেছেন, সরকারি সহায়তা চাহিদার তুলনায় অনেক কম। বর্তমানে সবচেয়ে বড় সংকট খাদ্য ও নিরাপদ পানির। সংকট বিবেচনায় বিশ্ব খাদ্য কর্মসূচি আগামী 3 মাসে 5 লাখ মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে জরুরি ভিত্তিতে $5 কোটি তহবিলের আহ্বান জানিয়েছেন। MR শাহিন, মোহনা সংবাদ। আবারও খেলার খবর। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে সংস্থাটির কাছে নথি ও তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিষ্ঠানটির উপপরিচালক সাইদুজ্জামানের সই করা 3টি পৃথক পত্রে বিসিবি সভাপতি বরাবর এসব রেকর্ড পত্র চাওয়া হয়। বৃহস্পতিবার জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। অভিযোগ তদন্তে সাইদুজ্জামানকে দলনেতা করে সহকারী পরিচালক মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক সুবিমল চাকমার সমন্বয়ে 3 সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিনিয়োগ আকর্ষণে 2 দশক পর নতুন ভিসা নীতি প্রণয়ন করছে সরকার, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন। প্রাথমিকে 36,000 শিক্ষক নিয়োগে বাধা নেই, উচ্চ আদালতের রায়। নির্বাচনে অংশ নিতে ছাড়তে হবে চাকরি, বলেন শিক্ষামন্ত্রী। জুলাই আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। গেল 24 ঘন্টায় হামে আরও 5 শিশুর মৃত্যু। এবং ফুটবল বিশ্বকাপে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে স্পেন। ভোরে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ পর্তুগাল, সকালে আলজেরিয়ার বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।